কিছু মানুষ মনে করে যে অতিপ্রাকৃত জিনিসে বিশ্বাস করা মূলত ভয়ের বহিঃপ্রকাশ, যা এই সমাজ বা গোষ্ঠীর অভিজ্ঞতার ফল। তবে অতিপ্রাকৃত জিনিসে অস্তিত্বে বিশ্বাস আমাদের সংস্কৃতিতে দীর্ঘদিন যাবৎ গভীরভাবে প্রেথিত রয়েছে। গ্রামীণ এলাকাগুলোতে দেখা যায় এই বিশ্বাস দিন দিন আরও বৃদ্ধি পেয়েই যাচ্ছে। 2 বছর আগে এক সত্য ঘটনা অবলম্বনে ইন্দোনেশিয়ায় এক ডকুমেন্টারি ফিল্ম শ্যুট হয়েছিল। ঘটনার আসল সোর্স পাওয়া যায় রিসা সারাসওয়াতির কাছ থেকে, যিনি পেশায় একজন ইন্ডিগো, এর অর্থ একজন মিডিয়াম অথবা শামান। তার টিম নিয়ে যেই ভৌতিক ঘটনার সাক্ষী হয়েছিল তা গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো। তবে যদি আপনারা রিসার ভিডিও দেখতে চান, অবশ্যই তার প্যারানর্মাল ইনভেস্টিগেট ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন, যার নাম জার্নাল রিসা, এবং তার নামেই এই মুভির নামকরণ করা হয় জার্নাল রিসা বাই রিসা সারাসওয়াতি, যা কিনা সবেমাত্র কিছুদিন আগে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। তাছাড়া এই সত্য ঘটনায় যেই রিচুয়াল পালন করা হয় হয়তোবা আপনারা এর আগে কখনো দেখেননি। মুভি শেষে আপনারা বলতে বাধ্য হবেন যে এটা এই বছরের সবচেয়ে সেরা ইন্দোনেশিয়ান হরর মুভি। এবং আমি ইমন, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে হল। নেটফ্লিক্সের একটা টিম গিয়েছিল রিসা সারাসওয়াতির বাড়িতে। সে একজন মুসলিম পরিবারের মেয়ে। সেখানে সে নিজেকে ইন্ট্রোডিউস করে। পেশায় তিনি একজন রাইটার, ব্যান্ড মেম্বার, কন্টেন্ট ক্রিয়েটর, তাছাড়া গভর্নমেন্ট এমপ্লয়ি, তার সাথে সাথে একজন শামান। সেখানে সে জানায় তাদের পরিবার যুগ যুগ ধরেই অশরীরী, প্রেতাত্মা এবং অতিপ্রাকৃত জিনিস দেখতে পারত। তার কাছে কিছু এন্টিটিদের নাম জিজ্ঞাসা করলে সে কয়েকটা নামই সেখানে নেয়, যেমন পিটার, উইলিয়াম, হান্স, হেনড্রিক, জ্যানসেন এবং ম্যারিয়ানে। যখন তাদের সাথে দেখা হতো শুরুতে সে প্রচণ্ড ভয় পেত, কিন্তু একটা পর্যায়ে তার কাছে এইসব প্যারানর্মাল বিষয়গুলো স্বাভাবিক হয়ে উঠতে শুরু করে। এমনকি তাদের সাথে সে কথাও বলতো। সেখানে সে জানায় মানুষ অতিপ্রাকৃত বিষয়গুলোকে বিশ্বাস করে অথবা না করে, জিনদের কোনো কিছু যায় আসে না। তারা শুধু চায় মানুষের মাঝে তাদের ঘটনাগুলোকে জাহির করতে, এবং রিসা তাই করত। তাদের ঘটনাগুলোকে তার বইয়ের মাঝে স্থান দিত। এই পর্যন্ত তার শরীরে অনেক অশরীরী আত্মা ভর করেছে, যাদেরকে সে নিজ ইচ্ছায় আসতে বলতো। তবে একটা এন্টিটি ছিল যা রিসাকেও ভেতর থেকে কাঁপিয়ে তুলেছিল। সেই এন্টিটির নাম জিজ্ঞাসা করলে রিসা তাদেরকে জানাতে চায় না, এবং কি তার নামটা অবধি নিতে সে প্রচণ্ড ভয় পায়। একদিন তার ইউটিউব চ্যানেলে একটা পডকাস্টের মধ্যে ভুলবশত তার নাম সে ডেকে ফেলেছিল। ঠিক তারপর তার মানসিক অবস্থা সেই অশরীরী আত্মা একেবারে নাজেহাল দশা করে ছেড়েছিল। তারপর থেকে কখনোই সে তার নামটা উচ্চারণ করেনি। তবে তার একটা ঘটনা রয়েছে যা দেখেছে পুরো বিশ্ববাসী। ঘটনাটা ঠিক কয়েক বছর আগে ঘটে গেছে। তার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে সে প্যারানর্মাল ঘটনাগুলোকে ইনভেস্টিগেট করে। তো আজ সেই ঘটনায় সে এই ডকুমেন্টারি মুভির মধ্যে শেয়ার করতে যাচ্ছে। এমনই কোনো একদিন তার টিম নিয়ে সে একটা পরিত্যক্ত হন্টের জায়গায় যায়। সেখানে যেতে যেতে প্রায় 11:20 বেজে গেছে। এই জার্নালটা ছিল সেই হন্টেড প্লেসে গিয়ে ভূতেদের সাথে একটা কমিউনিকেশন করার জন্য। রেডি হয়ে ক্যামেরার সামনে সালাম দিয়ে ভিডিওটা শুরু করে। রিসার সাথে ছিল তার বোনের ছেলে মেয়েরা। তারা প্রত্যেকেই রিসার ইউটিউব চ্যানেলের সদস্য। একে একে তাদের সাথে পরিচয় হয়ে নেওয়া যাক। দিমাস্তা, নিকো, ইন্ডি, কাকাং, রিরি আর ফাহারুল, এরা সবাই হচ্ছে রিসার ভাগ্নে এবং ভাগ্নি। যদি এখানে তাদের কোনো সমস্যা হয় তাহলে তারা দুজন রয়েছে। এক হচ্ছে আঙ্গা এবং দ্বিতীয়ত জেফরি। তারা দুজন মূলত ক্লিনজিংয়ের কাজ করবে, মানে যদি কোনো অশরীরী আত্মা কারো উপর ভর করে তারা তা ছাড়াতে সাহায্য করবে। তাছাড়া সেখানে 3 জন আননোন পার্টিসিপেন্ট তাদের সাথে জয়েন করার কথা বলছিল। তাদের নামগুলো হচ্ছে আরদি, ফেলি এবং প্রিন্সা। ইনভেস্টিগেশন শুরু করার আগে তারা সেখানে প্রেয়ার করে নেয়। তাদের সেখানে 3টা টিমে বিভক্ত করা হয় এবং বলা হয় সন্ধ্যা অবধি অপেক্ষা করতে। কথাটা বলতেই সেখানে হঠাৎ করে ঝড় নামা শুরু হয়। বিষয়টা যেমন কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছিল।
সেদিন রাতে তারা সবাই মিলে সেই বাড়িটা ইনভেস্টিগেশনে নেমে যায়। এক একজন এক এক ধরনের উদ্ভট সব শব্দ শুনতে পাচ্ছিল। এমনকি তাদের হেড রিসাকে সেখানে এক জিন ভর করে বসে। তার চিপটা গলা অবধি নেমে আসছিল। রিসার ধারণা ছিল এই জায়গায় এক নয় বরং এর অধিক জিন রয়েছে, যা কিনা তাদেরকে ক্ষতি অবধি করতে পারে। তাই সেখান থেকে তারা চলে যায়। তবে তাদের প্ল্যানটা সেদিন একটু অন্যরকম ছিল। তারা যে বাছাই করেছিল 3 জন পার্টিসিপেন্ট, যাদের নাম হচ্ছে আরদি, ফেলা এবং প্রিন্সা, তাদেরকে 3টা জায়গায় আলাদা আলাদা রাখা হবে। সাহসের সাথে সেই জায়গাগুলো সম্পূর্ণ এক্সপ্লোর করতে হবে। সেখানে তাদেরকে বলা হয় যদি তারা কোনো সমস্যার মধ্যে পড়ে তাহলে কয়েকবার হাতে তালি দিয়ে তাদেরকে ইশারা দিতে, এবং তৎক্ষণাৎ তাদের কাছে টিম চলে যাবে। তাছাড়া তারা ক্যামেরাতে নজরবন্দি রয়েছে। তো যেই কথা সেই কাজ, তাদের 3 জনকে সেখানে একা রাখা হয়। 3 জন 3 দিকে রয়েছে। সেখানে তারা 3 জনই একসাথে তাদের পকেট থেকে ফোনগুলো বের করে, ক্যামেরাটা অন করে সেখানে তারা ব্লগ ভিডিও শুরু করে দেয়। প্রায় অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও তাদের সাথে প্যারানর্মাল কোনো ঘটনা ঘটছিল না। শোটাকে আরেকটু ইন্টারেস্টিং করে তোলার জন্য সেখানে প্রিন্সা একটা কাজ করে বসে। গুনগুন করে সেখানে সে লালাবাই গাওয়া শুরু করছিল। আরদি এবং ফেলা সেখানে কিছুটা ভয় পেয়ে যায়। প্রিন্সা বেশ এক্সাইটেড ছিল, তবে সে কিছুটা হতাশ, কেননা তার সাথে প্যারানর্মাল কোনো ঘটনাই ঘটছিল না, যা কিনা সে ক্যামেরায় বন্দি করে নিজেকে ভাইরাল করতে পারবে। তখন সে এমন একটা কাজ করে বসলো যা তার করা উচিত ছিল না। সেখানে সে ফ্রন্ট ক্যামেরা সুইচ করে বলতে লাগলো, বাই দ্য ওয়ে, কেমন হবে যদি আমি জিনদের নাম ধরে ডাকা শুরু করি? রিসার জার্নালের মধ্যে কিছু লেখা জিনদের নাম ধরে সেখানে ডাকছিল, যেমন হান্স, হ্যানরিক এবং আসি। অনেকক্ষণ সেখানে ডাকার পরেও কোনো আশানুরূপ প্রতিফল দেখতে পায় না। সেখানে সে বলে উঠল, তবে কি তার নাম ধরে ডাকবো যাকে ডাকা উচিত না, যার নাম রিসা একটা পডকাস্টে মেনশন করেছিল। সেখানে সে 3 বার সামেক্স বলে ডাকা শুরু করছিল। টিমের সবাই তারই কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল। যখন সে চিৎকার করে 3 বার তার নাম নেয়, তখন দেখা যায় যতবার তার নাম উচ্চারণ করছিল ক্যামেরার মধ্যে ততবার ফ্লিকার হওয়া শুরু হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ক্যামেরাটা ঘোরাতে তার পেছনে সামেক্সকে দেখা যায়। তবে সে প্রথমবার খেয়াল করতে পারে না। একটু পরেই হঠাৎ করে তার মাথা ঘোরানো শুরু হয়। কোনো এক অদৃশ্য ছায়া হঠাৎ করে তার কোমরে হাত দিয়ে বসে এবং প্রিন্সা সেখানে চিৎকার দিয়ে ওঠে। এই কি হলো তার সাথে? হাত থেকে ফোনটা নিচে পড়ে গেলে সেখানে সে অদ্ভুতভাবে গঙ্গানো শুরু করছিল, যেমন হয়তোবা তাকে কেউ পজেসড করে বসেছে। তার জিহ্বাটা যেন একেবারে মুখ থেকে বেরিয়ে পড়ছে। এমন দশা দেখে ইমিডিয়েটলি সেখানে টিম মেম্বাররা সবাই গিয়ে উপস্থিত হয় এবং তার উপর ক্লিনজিং রিচুয়াল করা হয়। এরপর পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হয়। এই ঘটনাটা ঘটার পরে সেখানে তারা আর এক মুহূর্তও রইল না, চলে গেল তারা সবাই নিজ নিজ বাড়িতে। ঠিক এর 2-1 দিন পর দেখা যায় প্রিন্সা ইউটিউবে অনেক ভাইরাল হয়ে গেছে এবং তাকে যেখানেই মানুষ দেখছে তার সাথে সেলফি নিচ্ছে। তাছাড়া সামেক্সের নাম সেখানে টুইটারে ট্রেন্ডিং চলছিল। কথাটা শুনতেই রিসা সেখানে বলে উঠল, না, তার নাম উচ্চারণ করো না, ভুলেও তার নাম মুখে নিও না। রিসার সন্দেহ হচ্ছিল প্রিন্সার ওপর কিছু একটা ভর করেছে। রিসার সন্দেহ ছিল তাকে উভি সাতিরা নামক এক প্রেতাত্মা ভর করেছে। তার কাছে জানা যায় এই অশরীরী এতটাই ভয়ানক যে 4র্থ দিনের মাথায় তার রুহুকে অন্য এক জগতে পাঠিয়ে দেয় এবং সে সেই বডিটাকে একেবারের জন্য পজেস করে নেয়। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে সে তার স্বামীর সাথে কথা বলছিল, কিন্তু পিছে ঘুরে দেখে কেউই নেই। এতক্ষণ যাবৎ তাহলে সে কার সাথে কথা বলছিল? পরবর্তীতে প্রিন্সাকে নজরদারিতে রাখার জন্য তার বাড়িতে 2 জন টিম মেম্বার পাঠানো হয়, আঙ্গা এবং ইন্ডি। সেখানে তারা 2 জন বায়ুর সাথে পরিচয় হয়। বায়ু হচ্ছে প্রিন্সার কাজিন, তাছাড়া তার মা বাবা নেই, আত্মীয় বলতে শুধু তার এই কাজিন, এবং তারা 2 জন একই বাড়িতে থাকে। তাদের 2 জনের উপস্থিতি সেখানে বায়ুর কাছে ভালো ঠেকছে না, তবুও প্রিন্সা তাকে সেখানে বোঝায় তারা খুবই ভালো মানুষ। আঙ্গার সেখানে প্রিন্সার সাথে কথা হয়, তাদের এখানে আসার উদ্দেশ্যটা তাকে জানায়। রিসার সন্দেহ তোমার ওপর এক অশরীরী ভর করেছে, তাই আমরা এসেছি তোমাকে কয়েকদিন নজরদারিতে রাখার জন্য। এতে যদি তোমার অনুমতি থাকে তাহলে আমরা ক্লিনজিং রিচুয়াল পালন করব, আর যদি না বলো তাহলে আমরা চলে যাই। প্রিন্সার অনুমতি পাওয়ার পরে 1 মুহূর্তও লাগলো না।
আঙ্গা যখন তার উপর ক্লিনজিং রিচুয়ালটা পারফর্ম করবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে সে উঠে গিয়ে তার রুমের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। ইন্ডি সেখানে তার বোন রিকাকে দেখতে পাচ্ছিল, তাকে ছায়ার আড়াল থেকে ডাকছিল। সে কিছুটা অবাক হয়ে যায়, কেননা এখানে তার বোন কিভাবে আসলো। তার পিছু হাঁটতে গেলে সেখানে ছায়ার আড়ালে এক অদৃশ্য শক্তি তার হাতটা টেনে বসে। তার হাতের মধ্যে প্রচণ্ড জ্বালা পোড়া শুরু হয়। অতিরিক্ত যন্ত্রণায় ইন্ডি সেখানে কান্না করে বসে। দেখা যায় তার হাতের মধ্যে লাল দাগ বসে আছে। এই ঘটনা ঘটার পর সেখানে তাদের আর বুঝতে বাকি নেই যে প্রিন্সার ওপর কিছু একটা ভর করেছে। সেদিন তাদের বাড়িতে ক্যামেরা লাগানোর পারমিশন পেয়ে যায়, তাই ক্যামেরা সবকিছু ঠিকঠাক করে রাতে তারা সবাই বারান্দায় ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে সময় তখন 2:04। চারিপাশের পরিবেশটা বেশ নিস্তব্ধ। প্রিন্সার রুম থেকে হঠাৎ করে এক সাদা কাপড় পরা অবয়ব বেরিয়ে আসে। কারো পায়ে হাঁটা শব্দ শুনতে পেলে আঙ্গা এবং ক্যামেরাম্যান তখন ঘুম থেকে উঠে পড়ে। তারা সেখানে নিশ্চুপভাবে সেই দৃশ্য দেখতে থাকে। অবয়বটা আস্তে আস্তে বারান্দার সামনে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে বসে পড়ে, কিন্তু কাপড়টা টান দিতে দেখা যায় সেখানে কেউ নেই। এ এক অলৌকিক ঘটনা যা তারা বিশ্বাসই করতে পারছিল না। কিন্তু ক্যামেরাটা তখন একটু নাড়ালিয়ে হঠাৎ করে তাদের সামনে প্রিন্সা চলে আসে। রীতিমতো সেখানে তারা ভয়ে স্তব্ধ হয়ে পড়ে। তাদের বলছিল, তোমরা এখানে কি করো? এই বলে সে তার রুমের দিকে চলে যেতে লাগলো। বর্তমান সময়ে কেউ যদি একটু ভাইরাল হয়ে যায় তাকে বিভিন্ন পডকাস্টে ডাকা হয়। ঠিক প্রিন্সার ক্ষেত্রেও তাই ঘটে, তাকে এক পডকাস্টে ডাকা হয়। সেদিন জানা যায় পডকাস্টের এক পর্যায়ে সেখানে অস্বাভাবিকভাবে তার মেজাজ গরম হয়ে যায় এবং পডকাস্টের মধ্যে সেখানে উল্টোপাল্টো কথা বলা শুরু করে। সেদিন মধ্যরাত্রে পজেসড অবস্থায় প্রিন্সা তার রুম থেকে বেরিয়ে আসে। ফলের ট্রে থেকে একটা ছুরি নিয়ে তাদের সবার সামনে বসে ক্যামেরার দিকে তাকিয়ে বিচ্ছির এক হাসি দিচ্ছিল। পরদিন সকালবেলা তাকে আর খুঁজে পাওয়া যায় না। পুরোটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরেও তার কোনো হদিশ অবধি মেলেনি। হঠাৎ তার কাজিন বায়ুর ফোনে একটা কল আসে। কলটা ছিল একটা স্টুডিও থেকে। আসলে প্রিন্সার আজ সকালে ফটোশুটে যেতে হবে। বায়ু সেখানে তাদেরকে না জানিয়ে দেয়, কিন্তু হঠাৎ করে সেই স্টুডিও থেকেই আবার তাকে কল করা হয়। সেখানে তারা জানায় প্রিন্সা নাকি তাদের ড্রেসিং রুমে উলঙ্গ অবস্থায় পড়ে আছে, তাই তৎক্ষণাৎ সেখানে তারা সবাই মিলে চলে যায়। অন্যদিকে রিসার শরীরের অবস্থাটাও কিছুদিন যাবৎ অনেক খারাপ যাচ্ছে। রিসাকে ডেকে এনে সেখানে প্রিন্সার সমস্ত ঘটনার আপডেট দেওয়া হয়। এইখানে জানা যায় এক চাঞ্চল্যকর তথ্য। এবার সে 100% শিওর যে প্রিন্সাকে উভা সাতিরা নামক এক প্রেতাত্মা ভর করেছে। রিসা সেখানে জানায় উভা সাতিরা হচ্ছে তার ফ্যামিলিরই এক দুঃসম্পর্কের আত্মীয়। উভা সাতিরা হচ্ছে রিসার মরহুম দাদির এক ঘনিষ্ঠ বান্ধবী। রিসার ভাষ্যমতে তখন আমি এবং আমার ভাই আঙ্গা অনেক ছোট ছিলাম। উভা সাতিরা কোনো ধর্মেই বিশ্বাসী ছিলেন না। একদিন আমার দাদি তাকে উপহার স্বরূপ একটা বোরখা দিয়েছিল, তবে সেটা তার নিতে অস্বীকার করে। ওই ঘটনার অনেক পরে সে মারা যায় এবং সে মারা যাওয়ার পর থেকেই আমাদের বংশের প্রত্যেকটা মানুষের সাথেই অলৌকিক সব ঘটনা একের পর এক ঘটতে থাকতো। তাকে আটকানোর জন্য আমার বাবা এবং দাদি উভার গ্রামের কিছু সদস্যকে নিয়ে তাকে আটকাতে সক্ষম হয়েছিল এবং ওই গ্রামের অধিবাসীরাই তার নামকরণ করে সামেক্স। ঘটনাটা বলার সময় তখন সে তার ছেলেকে দেখতে পায় বাহিরে খেলাধুলা করছে, কিন্তু পরবর্তী মুহূর্তেই সে দেখতে পায় তার স্বামীর সাথে তার ছেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। তবে একটু আগে সে যাকে দেখতে পেয়েছিল সেটা কে ছিল? রিসা সেখানে বিষয়টা পাত্তা না দিয়ে চলে গেল। রাতে ক্যামেরাটা অন করে তার স্বামী যখন তার রুমে প্রবেশ করে সেখানে রিসার বাচ্চাকে দেখা যায় এবং সে তখন নামাজরত অবস্থায় ছিল। নামাজ শেষ করে যখন উঠে সেখানে তার বাচ্চাকে তারা আর দেখতে পায় না। যখন তারা সিসিটিভি ক্যামেরাটা চেক করে সেখানে তাদের বাচ্চার রুমটা দেখা যায়। সে তার রুমের মধ্যেই আছে, তবে ঘুমাচ্ছে। ঠিক পরবর্তী মুহূর্তেই সেখানে উভা সাতিরাকে দেখা যায়। রিসা এবং তার স্বামী সেখানে প্রচণ্ড ভয় পায়, কেননা তাদের ছেলে কোমায় চলে গেছে। অন্যদিকে আঙ্গা, রিকো এবং ইন্ডি তারা সবাই মিলে তাদের ফ্যামিলির বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে দেখা করতে চায়। সেখানে তার কাছে সমস্ত ঘটনা তারা খুলে বলে। এর সমাধান খুঁজতে চাইলে সে জানায় এই কাজ তার দ্বারা সম্ভব নয়। সেখানে তারা সবাই মিলে অনেক রিকোয়েস্ট করার পর সে রাজি হয় প্রিন্সার বাড়িতে যাওয়ার জন্য। সেদিন রাতে প্রিন্সার কাজিন বায়ু তাকে একটা বোরখা গিফট করে।
পজেস্ট অবস্থায় প্রিন্সা সেখানে তাকে বলে বসে, ধন্যবাদ, তবে আমি এটা রাখতে পারবো না। জান্নাতে তুমি একাই চাও, আমি ধান খেতেই ঠিক আছি। চোখ উল্টে সেখানে সে অট্ট হাসিতে মেতে পড়ে। এভাবেই টানা 2-3 দিন প্রিন্সার ওপর কবিরাজি চিকিৎসা চালানো হয়। তো এমনই একদিন রাতের ঘটনা, ইন্ডি প্রিন্সাকে ডাকার জন্য তার রুমে প্রবেশ করে। ইন্ডি সেখানে প্রিন্সার হাল হকিকত জিজ্ঞাসা করছিল যে সে কেমন আছে। হঠাৎ করে প্রিন্সা সেখানে উদ্ভট কিছু কথা বলা শুরু করে। সে বলছিল, আমরা ছিলাম 4 বান্ধবী, অনেক ঘনিষ্ঠ ছিলাম। তাদের মধ্যে 2জন চলে গেল বাবা মায়ের সাথে শহরে, আর রইল মাত্র 2জন। তার মধ্যে একজন নিজেকে নিজে হত্যা করল। ইন্ডি তো আর জানতো না সে কার কথা বলছিল। ইন্ডির ভেতরে আস্তে আস্তে এক ভয়ের জন্ম নিচ্ছিল, যেমন সেখানেই তার হাত পা কাঁপা শুরু করে। আচমকা লাইটটা অফ হয়ে গেল এবং তারপর সেখান থেকে সে হঠাৎ করে উধাও হয়ে যায়। টিম মেম্বাররা সবাই সেখানে এসে উপস্থিত হয়। সেখানে সবাই আসার পর ইন্ডিকে বেহাল দশায় খুঁজে পায়। খাটের উপর বসেছিল প্রিন্সা। তৎক্ষণাৎ সেখানে রিসা এবং তার বাবা চলে আসে। তার উপর মন্ত্রপুত পানি ঢালতে গেলে সেখানে দেখা যায় ছুরি নিয়ে তাদের এক একজনকে আহত করার চেষ্টা করে। পবিত্র কোরআন থেকে কিছু আয়াত পড়ার পর যখন তার মুখে পানি ছেটানো হয়, তারপর পরিবেশটা কিছুটা শান্ত হয়। রিসার বাবা যখন এই সম্পূর্ণ ঘটনাটা তার নিজ চোখে দেখে, তখন সে তাদেরকে এর থেকে বের হওয়ার সমাধানের এক পথ খুঁজে দেয়। সে জানায় এর থেকে মুক্তি পেতে হলে তাদের উভাসাতিরার গ্রামে যেতে হবে। একমাত্র তার গ্রামবাসীরাই জানে এর থেকে কিভাবে নাজাত পাবে তারা। এর পরবর্তীতে রিসা বাদে তাদের সকল টিম মেম্বাররা গন্তব্যস্থলে রওনা দেয়। ডকুমেন্টারি চলাকালীন রিসা সেখানে সেই গ্রামের নামটা মেনশন করে না। এর কারণ হচ্ছে সেই গ্রামে অতিমাত্রায় ব্ল্যাক ম্যাজিকের চর্চা হয়ে থাকে। বেশ বড় একটা লম্বা জার্নি করার পর তারা সবাই সেই গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায়। গ্রামের প্রবেশপথ হচ্ছে বিশাল বড় এক ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু, এবং সেই সাঁকো পার হয়েই তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে সেখানে গ্রামের একদল মানুষকে দেখা যায়, যারা বাঁশের একটা কফিন নিয়ে গ্রামের বাইরে যাচ্ছে। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় কফিনটা ফাঁকা। গ্রামে প্রতিটি ঘরের সামনে ঝুলছে কিছু অদ্ভুত বস্তু, বাঁশের পাত্র, শুকনো হাড়গোড় আর কালো কাপড়ে মোড়ানো ছোট্ট পুতুল। এ যেন কোন এক প্রাচীন অভিশাপ বহন করছে। বাতাসে দোল খাচ্ছে সেই বস্তুগুলো, আর তাদের থেকে ভেসে আসছে এক অজানা চাপা গন্ধ, যা আশেপাশের পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। সেখানকার স্থানীয়রা বিশ্বাস করে এই ঝুলন্ত বস্তুগুলোই তাদের সুরক্ষা দেয়। এগুলোতে নাকি কালো জাদুর মন্ত্র গেঁথে রাখা হয়েছে। কেউ যদি এগুলোর কাছে যায় তাহলে তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। গ্রামের বাইরে থেকে কেউ আসলে এই দৃশ্য দেখেই পা পিছলে যায়, কারণ এই বস্তুগুলো যেন বলে দেয় এই গ্রামে অনাহুত কেউ প্রবেশ করে সাহস করো না। প্রথম নজরেই তাদেরকে দেখার পর গ্রামবাসীরা তাদের ইট পাটকেল ছুঁড়ে মারা শুরু করে। এর কারণ হচ্ছে তারা সবাই বহিরাগত। তাদের উপস্থিতি গ্রামবাসীর কাছে মোটেও সুবিধাজনক মনে হয়নি। আঙ্গা সেখানে বিষয়টা সামাল দেয়। তাদেরকে শান্তভাবে জিজ্ঞাসা করছিল গ্রামের বয়োজ্যেষ্ঠর সাথে দেখা করতে চায়। এখানে তারা অনেক বড় বিপদে পড়ে এসেছে। ভিড়ের মাঝে এক বয়স্ক মহিলা এসে তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। একটা জায়গায় গিয়ে পৌঁছে সেখানে তারা দেখতে পায় পাটির মধ্যে রক্ত মাখানো হচ্ছে। রক্ত পচা এক চাপা গন্ধ তাদের নাকে খুব বিরক্ত করছিল। জিজ্ঞাসা করলে তারা চাঞ্চল্যকর তথ্য জানতে পারে। সেটা হচ্ছে গত 4 বছর যাবৎ তাদের গ্রামে এক মহামারী চলছে। মহামারীটা হচ্ছে বিগত 4 বছর আগে কোনো এক কারণে নিষিদ্ধ শক্তির দরজা খুলে গেছে, যার ফলে সেখান থেকে সব অশরীরী আত্মারা এসে গ্রামের অনেক মানুষকে টার্গেট করেছে। সেই আক্রান্ত মানুষদেরকে এই পাটি দিয়ে মুড়িয়ে রাখা হয়। গত 4 বছর ধরে এভাবেই তারা বেঁচে আছে। প্রিন্সা সেখানে এক নবজাত শিশুকে দেখে আড়ে আড়ে তাকিয়ে আছে। সেই বাচ্চাটার মা ভয়ে ঘরের মধ্যে দৌড় দিল। বয়স্ক মহিলা সেখানে তাদেরকে উভাসাতিরার ঘরে নিয়ে যায়, তবে ঘরে প্রবেশ নিষেধ। এর আগে তারা ঘরটাকে শুদ্ধিকরণ করবে। সেই মুহূর্তে আগমন ঘটে গ্রাম প্রধানের। প্রিন্সাকে দেখেই গ্রাম প্রধান বলছে আজকে তার 5ম দিন, তাই তো? গ্রাম প্রধান তার সাথে কথা বলে নিশ্চিত করে সে আসলে উভাসাতিরাই, ওরফে সামিক্স।
সাতিরার বাড়িতে একটা ফটো ফ্রেম দেখা যায়। সেখানে দেখা যায় 4 বান্ধবী, তার মধ্যে একটা হচ্ছে রিসার দাদি। গ্রাম প্রধান জানায় তাদের হাতে বেশি সময় নেই, তাই আজ রাতে এই রিচুয়ালটা সারতে হবে। তবে এর আগে তাদেরকে রিচুয়াল সম্পর্কে কিছু ধারণা দেয়। গ্রাম প্রধান জানায় যখন তারা রিচুয়ালটা করবে তখন এক অতিপ্রাকৃত শক্তির গেট খুলে যাবে, যার ফলে অনেক অশরীরী আত্মারা বেরিয়ে আসতে পারে। এই রিচুয়ালটাতে অনেক রিস্ক রয়েছে, এমনকি এই মেয়েটা মারাও যেতে পারে। একমাত্র তাদের পূর্বপুরুষের আত্মারাই ডিসাইড করবে যে এই মেয়েটা বাঁচবে কি বাঁচবে না। সেখানে আঙ্গা, রিসা এবং বায়ু তাদের কারোর মাথায় কিছু ঢুকছে না। এর ফলে তারা সম্পূর্ণ দায়িত্ব গ্রাম প্রধানের হাতে ছেড়ে দেয়, কেননা এছাড়া এখন কোনো উপায়ও নেই। সেদিন সন্ধ্যায় বায়ু প্রিন্সার সাথে বসেছিল, তার সাথে সে কথা বলার চেষ্টা করছিল। বায়ু তাকে আশ্বাস দিচ্ছিল, তুমি এখান থেকে ঠিক হয়ে ফেরো, তারপর তোমার যা ইচ্ছা আছে তাই আমি পূরণ করব। কথাটা শুনতেই যেমন প্রিন্সা একটু পাগল হয়ে গেল। সেখানে সে বলছিল, আমার একটা বলি লাগবে। দিবি? বলি দিবি? একটা নবজাত শিশু। আগে শিশুটার শরীর থেকে মাথাটা আলাদা করব, তারপর রক্ত বের হবে, তারপর তা চিবিয়ে চিবিয়ে খাবো। হঠাৎ করে সেখানে আলো চলে যায়। চারিপাশে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাতিরার বাড়িটা এতটাই বড় যে সেখানে বায়ু তাকে খুঁজতে গিয়ে হারিয়ে যায়। এক একটা রুমে অদ্ভুত সব ভাস্কর্য, তার ভেতরে এক ধরনের ভয় কাজ করছিল। একটা কক্ষে যাওয়ার পর সেখানে খড়কুটো দিয়ে এক বিকৃত চেহারার বস্তু দেখতে পায়। এতটুকুই যথেষ্ট ছিল তার হাড় হিম করার জন্য। এরপর ঘটল তো আরেক ঘটনা। ক্যামেরাম্যান এবং বায়ু দুজন আলাদা হয়ে যায়। ক্যামেরাম্যান বায়ুর নাম ধরে ডেকে ডেকে তাকে প্রত্যেকটা কক্ষে খুঁজছিল। একটা কক্ষে যাওয়ার পর সেখানে সে আসল সাতিরাকে দেখতে পায়। কোনো কথা না বলে সেখানে জোর খাটিয়ে একদমে দৌড় দিয়ে পালায়। একটা জায়গায় দেখতে পায় বায়ু একটা কর্নারে গিয়ে লুকিয়ে আছে। ক্যামেরাম্যানকে দেখতে পেয়ে সেখানে সে একটু শান্তির নিঃশ্বাস নিল। আবারও তারা প্রিন্সাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই বাড়ি থেকে বেরোতে গেলে সেখানে বায়ুর হাতটা দরজার মধ্যে আটকা পড়ে যায়। প্রচণ্ড যন্ত্রণা অনুভব হচ্ছিল তার। হাতটা টান দিতেই তার 2টো আঙুল ছিঁড়ে গেল। সিরিঞ্জ থেকে যেভাবে পানি বের হয় ঠিক তেমনইভাবে তার আঙুল থেকে রক্তগুলো ছিটকিয়ে পড়ছিল। তৎক্ষণাৎ তারা কোনোভাবে সেখান থেকে বেরিয়ে পড়ে। বেরিয়ে গ্রামবাসীদেরকে জানায় প্রিন্সা তার ঘর থেকে নিখোঁজ। খোঁজা শুরু হয় প্রিন্সাকে। তারা বুঝে যায় প্রিন্সা কোথায় যেতে পারে। হঠাৎ গ্রামের এক সদস্য বেরিয়ে এসে তাদের বলল তার বাচ্চাটা মিসিং। গ্রামের সম্পূর্ণ জায়গা খোঁজা শেষ, শুধুমাত্র ধান ক্ষেত বাদে। তাই সবাই ধান ক্ষেতের উদ্দেশ্যে রওনা দিলে সেখানে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। ক্ষেতের মাঝে প্রিন্সাকে দেখা যায় তার হাতে বাচ্চাটা উল্টো করে ঝুলন্ত অবস্থায়। তারপর গ্রামবাসীরা মিলে সেখানে বাচ্চাটাকে বাঁচায়। তৎক্ষণাৎ প্রিন্সাকে চাদরে মুড়িয়ে গ্রামে নিয়ে যাওয়া হয়। তার উপর মন্ত্রপুত পানি ঢালতেই সেখানে সে অস্বস্তি বোধ করছিল। গ্রাম প্রধান একটা কফিনের ব্যবস্থা করে। তাছাড়া রিসার টিমকে সেখানে বলছিল একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতে, তাদের এই রিচুয়ালের মাঝে যেন তারা না আসে। ক্যামেরাটা রাইট পজিশনে রেখে তারা নিজ নিজ জায়গায় চলে যায়। দাঁড়িয়ে সেখানে রিচুয়াল দেখছিল। শুরু হয়ে যায় সেই অতিপ্রাকৃত ভয়ানক রিচুয়াল। প্রিন্সের ওপর আঘাত করে গ্রাম প্রধান বলছিল, তুই যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। অন্য কারো দেহে নিজের বাসস্থান তৈরি করা একটা পাপ, তাই এখান থেকে ভালোই তুই চলে যা। সেখানে অনেক জেরাজেরির পরেও সে যেতে চাচ্ছিল না। প্রিন্সার থেকে একগুচ্ছ চুল নেওয়া হয়। সাতিরার এক চিৎকারে সেখানে গ্রামবাসীরা বমি করতে শুরু করে। এমনকি তাকে থামাতে গেলে সেখানকার এক সদস্যর কামড় দিয়ে এক কান ছিঁড়ে ফেলে। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হলে সেখানে গ্রাম প্রধানের কথায় একটা পাঠা নিয়ে আসা হয়। পাঠার মুখ দিয়ে গড়িয়ে পড়া সব রক্ত প্রিন্সার মুখে ঢেলে দেওয়া হয়। এরপর সেখানে প্রিন্সা তার আসল রূপে ফিরে আসে। গ্রামবাসী কেউই তার সাথে পারছে না। অন্যদিকে গ্রাম প্রধান তার পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করছিল যেন তাদের মধ্য থেকে একজনকে বাছাই করা হয় সাতিরার ভেসেলের জন্য। এক পর্যায়ে গ্রামবাসীদের মধ্য থেকে একটা মেয়েকে বাছাই করা হয়। সেই মেয়েটার উপর এক পূর্বপুরুষের আত্মা ভর করে এবং সে ছাদ থেকে গিয়ে ফাল দিয়ে আত্মহত্যা করে। তার মরদেহটা প্রিন্সার পাশে শোয়ানো হয়। রিসার টিম সমস্ত ঘটনা দেখছিল।
কিন্তু হঠাৎ করে তারা দেখতে পায় চারিপাশটা যেমন একেবারে নিশ্চুপ হয়ে গেছে এবং তারা সবাই উধাও হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? একটু আগেই তো এই জায়গাটায় রিচুয়াল হচ্ছিল, অনেক আগুনও ছিল, তবে এখন কিচ্ছু নেই, যেমন এই গ্রামটা সম্পূর্ণ জনশূন্য। তবে তাদের বুঝতে বেশিক্ষণ আর বাকি রইল না যে আসলে তারা এই পৃথিবীতে নেই, বরং অশুভ শক্তিদের জগতে রয়েছে। ভয়ে ভয়ে তারা জঙ্গলের মাঝে খুঁজে যাচ্ছে প্রিন্সাকে। এক পর্যায়ে তারা গ্রামবাসীদেরকে খুঁজে পায়, যেখানে শুধু তাদের কারিনজিনদেরই দেখা যাচ্ছিল, যারা কিনা সাতিরার বডির সাথে রিচুয়াল করছিল। তবে গ্রামবাসীর আচরণ একটু ভিন্ন রকমের। তারা সবাই একে একে তাদের কাছেই এগিয়ে আসছিল। সেখান থেকে তারা পালাতে গেলে প্রিন্সার আত্মাকে দেখতে পায়। এখন তারা সব কিছু বুঝে গেছে, তাই প্রিন্সার আত্মা নিয়ে তারা সেই কফিনের মধ্যে গিয়ে বসিয়ে দেয়। এরপর প্রিন্সা সহ তারা সবাই নিজেদের সশরীরে ফিরে আসে। সম্পূর্ণ রিচুয়ালের সমাপ্তি ঘটে এখানে। এরপর প্রিন্সার মুখ থেকে একটা কালো পদার্থ বের হয়। এই পদার্থের ভিতরেই সাতিরার রুহু বন্দী আছে। পূর্বপুরুষের আত্মারা যেই মেয়েটাকে বাছাই করেছিল, সেই মেয়েটার ভেতরে এই পদার্থটা সিল করা হয়। তার সাথে সাথেই সেখানে প্রিন্সা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। গ্রামবাসী জানায় রিচুয়াল এখনও শেষ হয়নি, তাদের এখনও অনেক কাজ বাকি আছে এবং এই বিষয়গুলো তাদের সামনে তারা করতে চাচ্ছিল না। তাই তাদেরকে সেখানে বলে দেয়, তোমরা এখন যেতে পারো, তোমাদের কাজ শেষ হয়ে গেছে। এবং সেখান থেকে টিম রিসা প্রিন্সাকে নিয়ে চলে আসে। এর পরবর্তীতে প্রিন্সা লাইভে এসে সবার কাছে ক্ষমা চায়, কেননা এটা তার জন্য একটা শিক্ষা ছিল। তার কোনোদিনই উচিত ছিল না তাদের নাম ধরে ডাকা। তাছাড়া রিসা সারস্বতীর শেষ কথা ছিল, কখনো তার নাম বারবার চিৎকার করে ডেকো না। এমনও হতে পারে সে তখন আসতে পারে যখন তুমি প্রস্তুত থাকবে না। তাছাড়া আমি ইমন, তার নাম আপনাদের মনে করিয়ে দিই, সামেক্স। এখানেই শেষ হয় জার্নাল রিসা বাই রিসা সারস্বতী ডকুমেন্টারিটা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তাছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিবেন। তার পাশে থাকা বেল আইকনে অল সেট করতে কিন্তু ভুলবেন না। তাছাড়া তার নামটা কি যেন ছিল?